একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং বলে রাখি দর্শক, আজও আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন টেলিকম খাত বিশ্লেষক জনাব টিআইএম নুরুল কবির, এবং এই অনুষ্ঠানে এক পর্যায়ে যুক্ত হবেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপারসন জনাব আমিনুল হাকিম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, এবং আমরা আসলে আলাপে যাব। তার আগে একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে করে ধারণা খুঁজে পাওয়া যায় যে কী ধরনের অপতথ্য আসলে চলছে। উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুঁড়ে দেওয়া শিক্ষার্থী নাকি পুরস্কার হিসেবে বসুন্ধরায় ফ্ল্যাট পেয়েছেন, আর এই ঘোষণা দিয়েছেন খোদ বসুন্ধরার কর্ণধার সায়েম সোবহান আনভীর। এমন দাবিতে একাধিক ফেসবুক পোস্ট এখন ভাইরাল। সমালোচনা ঝড় ওঠার পর জানা গেল এটা ছিল স্রেফ গুজব। ওদিকে মধ্যরাতে ভিডিও ছড়িয়ে পড়লো আগ্রার তাজমহল নাকি পুড়ছে, আপ্রাণ চেষ্টা করেও সেই আগুন নেভানো যাচ্ছে না। উত্তেজনা যখন তুঙ্গে, তখনও জানা গেল ভিডিওটি নকল এবং এটা এআই দিয়ে বানানো। এভাবে গুজব ছড়িয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সহ নানা ব্যক্তি এবং ঘটনা নিয়ে ছড়িয়েছে গুজব। দর্শক, সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। মাহফুজ আলমের দিকে বোতল ছুঁড়েই পেয়ে গেল বসুন্ধরার ফ্ল্যাট, আনভীরের পুরস্কার ঘোষণা, অতি সত্বর যোগাযোগের আহ্বান। এমন শিরোনামে যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার। তারা জানায় এমন দাবিতে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে এটি তৈরি করা হয়েছে। ওদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন দেশে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার ও মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ চলছে। এমন শিরোনামে ইন্ডিপেন্ডেন্ট টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। তবে এটি যে অপতথ্য সেটা বেরিয়ে আসে ফ্যাক্ট চেক করে। জানা যায় এমন শিরোনামে ইন্ডিপেন্ডেন্ট টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে এটি তৈরি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ডিলিট করা ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার করে হাসনাত আবদুল্লাহ নাকি বলেছেন মাহফুজ আলমের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। এমন দাবিতে ফেসবুকে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এই তথ্যটিও মিথ্যা। এমন মন্তব্য হাসনাত আবদুল্লাহ করেননি। মূলত হাসনাত আবদুল্লাহ নামে পরিচালিত একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের পোস্টকে এই দাবিতে প্রচার করা হয়েছে। এসবের মধ্যে হঠাৎ ছড়িয়ে পড়ল একটা ভিডিও। সেখানে দেখা গেল ভারতের আগ্রার তাজমহল আগুনে পুড়ছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা প্রাণান্ত চেষ্টা করছেন। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল তাজমহলে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এখানেই শেষ নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে দাবানলে পুড়ছে ইসরায়েল। কমেন্ট সেকশনে অনেককেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল। তবে বিষয়টি যে অপতথ্য সেটা বেরিয়ে এলো ফ্যাক্ট চেক করে। জানা গেল প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ইসরায়েলের দাবানল শুরু হওয়ার অন্তত 3 মাস আগে থেকেই এটি অনলাইনে প্রচার হয়ে আসছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। দর্শক, এমন অনেক অনেক অপতথ্য আসলে ফেসবুক স্ক্রল করলেই, ইউটিউব স্ক্রল করলে আপনাদের চোখে পড়বে, এবং সেগুলোর মধ্যে থেকে আমরা বাছাই করে কয়েকটি ফ্যাক্ট চেক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যাতে আলাপ করতে সুবিধা হয়। এবং আগেই জানিয়েছে আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন, আমরা আলাপে যেতে চাই। জনাব আমিনুল হাকিম, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, এবং শুরুতে আপনাকে অভিনন্দন জানাতে চাই, কারণ আইএসপিবির দায়িত্বে আপনারা আবারও এলেন, এবং আপনাদের জায়গা থেকে আসলে একটু বলবেন মানে কোন কোন দুর্বলতা, কোন কোন প্রযুক্তিগত দুর্বলতার জায়গা থেকে আসলে বারবার এই গুজবের শিকার আমাদের হতে হচ্ছে। আমরা তো নানামুখী ব্যবস্থাপনা নিচ্ছি, এআই সহ নানা কিছু সম্বন্ধে আমরা সচেতনতার কথাও বলছি, কিন্তু ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্র, এমনকি সংগঠন সব কিছু টার্গেট করে আসলে গুজবগুলো ছড়াচ্ছে। কি দেখছেন আসলে? জনাব আমিনুল হাকিম শুনতে পাচ্ছেন আমাকে? আমরা জনাব আমিনুল হাকিমের সঙ্গে সংযোগটা পুনঃস্থাপন করতে থাকি। এই ফাঁকে জনাব নুরুল কবির আপনার কাছেই আসি।
আশা করি আপনার সঙ্গে কথা বলতে বলতে আমরা আমিনুল হাকিমকে পেয়ে যাব। একটু বলবেন আসলে আপনি আপনার জায়গা থেকে দীর্ঘ সময় ধরে আসলে এই টেলিকম খাতের সঙ্গে আপনি জড়িত, অন্তত এই জাতীয় বিষয়গুলো খুব কাছ থেকে আপনি দেখেছেন যে কোন ফাঁক ফোকর, কোন প্রযুক্তিগত দুর্বলতার কারণে আসলে গুজবগুলো ছড়ায়, এবং এটা তো আসলে গ্লোবাল একটা সমস্যা। আমাদের দিক থেকে আসলে কোন ফাঁকটা আপনি দেখছেন? না, আপনি অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী একটা আলোচনার শুরু করেছেন। এই জন্য আমাকে ডাকার জন্য ধন্যবাদ। সবচেয়ে বড় কথা কি, আপনি একটা কথা বলেছেন মাঝখানে প্রতিবেদনে, যেটা একটা গ্লোবাল সমস্যা। এটা শুধু বাংলাদেশে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আস্তে আস্তে উদ্ভাবনের দিকে যাচ্ছে, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু প্রযুক্তির যে ফাঁক ফোকরের কথা বলছেন, প্রযুক্তির আস্ফালন কিন্তু উপর দিকেই যাচ্ছে, এবং সেটা অনেককে বোকা বানানোর মতোই এই কাজটা হচ্ছে। এবং অনেক বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এই যে আপনি ফেক নিউজ বলেন, আপনি যদি ইয়ের কথা 2023-এর স্লোভাকিয়ার ইলেকশন কথা চিন্তা করেন, সেখানে একজন পলিটিশিয়ানের স্টেটমেন্টকে পুরোপুরি ফেক বানিয়ে দিয়ে পুরো ইলেকশন প্রসেসে একটা বিরাট রকম পরিবর্তন করে দেয়। আমেরিকান ইলেকশনে এবার এআই এর অনেক বেশি ব্যবহার হয়েছে, কারণ জনমানুষের কাছে পারসেপশন তৈরি করার জন্য এআই একটা বড় ধরনের ভূমিকা পালন করছে, এবং এটাকে ব্যবহার করে অপোজিশনের বা যাকে আমরা একটু অপদস্থ করতে চাই বা জনগণের সামনে হেনস্থ করতে চাই, এই ধরনের অপপ্রচার তৈরি করার জন্য এআই একটা অত্যন্ত স্মার্ট একটা কাজ করছে, যেটা কিনা আপনি বলছেন কোন ফাঁক ফোকর দিয়ে এটা হচ্ছে। ফাঁক ফোকরের বিষয় না, আমরা যখন প্রযুক্তিকে আলিঙ্গন করছি, প্রযুক্তিকে আলিঙ্গন করার সাথে সাথে প্রযুক্তির যে খারাপ দিকগুলো আছে সেগুলোকেও আমরা আলিঙ্গন করে নিচ্ছি। আমরা বুঝতে পারছি না কোনটা ভালো কোনটা খারাপ। এবং সেই ক্ষেত্রে আপনি যখন সমস্ত ডিভাইসগুলো কানেক্টেড থাকে ইন্টারনেটের প্রবাহমান অনেক ইনফরমেশন কিন্তু তখন একে অন্যের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে, এবং সেই জায়গাটার সুবিধাগুলো তৈরি করে আমার এআই যারা ব্যবহার করে, যারা প্রযুক্তিবিদ, যারা টেকনোলজি নিয়ে ইয়ে করে, প্রোগ্রামিং করে, এরা কিন্তু এটা ঠিক আছে। মানে একটা বিষয় কি আপনি যুক্ত করবেন কিনা, মানে ইদানিংকাল আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক, ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো যতটা না আগে ইউজার ইন থেকে ব্যবহার হতো সাধারণভাবে, এখন অনেক বেশি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। কোনো কিছু ভাইরাল হলে সেটা নিয়ে কিছু একটা বানালে যদি ভিউ হয়, কিছু ইনকাম হয়, সেটা করতে গিয়ে অনেকে দেখা যাচ্ছে কোনো উদ্দেশ্য ছাড়াই একটা করে রিউমার ছড়িয়ে দেওয়া যাতে করে আলোচনাটা তৈরি হয়। এআই তো সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এটাই বা কতটা মাথা ব্যথা তৈরি করে? এটা তো খুব স্বাভাবিক। আজকাল সবাই কিন্তু মনিটাইজ করতে চাচ্ছে, কমার্শিয়াল গেইনের জন্য ব্যস্ত হয়ে পড়ছে সবাই, এবং যখন দেখছে আমি একজনকে অনেকটা ব্ল্যাকমেইলিং করার মতো অবস্থা, ব্যক্তিগতভাবে হেনস্থ করছি, সামাজিকভাবে করছি, রাজনৈতিকভাবে করছি, তাতে যদি আমার দুই পয়সা কামানো যায়, সুযোগ আছে, এটা তো আগে খেয়াল করেন। এই জিনিসগুলো তো একটা অপরাধ, একটা অপরাধী গোষ্ঠী তৈরি হয়েছে, যারা সমাজের মধ্যে বিভাজন তৈরি করা, রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করা, মানুষের কাছে মানুষকে হেয় প্রতিপন্ন করা, তাতে যদি পয়সা আদায় করা যায়, এবং তারা দারুণ ব্যবসা করছে এটা নিয়ে। এটা আমাদের গোয়েন্দা বাহিনীকে সঠিকভাবে এটা অ্যানালাইসিস করতে হবে। আমাদের সাইবার ক্রাইম টিম আছে বাংলাদেশ পুলিশের, এবং আমাদের অন্যান্য সংস্থারও আছে। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে তারাও বোকা বনে যাচ্ছে, এই কারণ প্রতিবারই নতুন নতুন প্রযুক্তি দিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে যেই অ্যাটাকটা যেভাবে করা হচ্ছে, কালকে হয়তো অ্যালগরিদম চেঞ্জ করে দিচ্ছে। এই যে বিষয়টা, এটা কিন্তু ইন্টারনেট গভর্নেন্সের দিক থেকে একটা বড় হুমকি, এবং এটাকে শক্তভাবে এখনই যদি না ধরা যায়, আমি একটু আগে যেটা বলছিলাম, আমেরিকান ইলেকশনও এআই ব্যবহার হয়েছে, অন্যান্য দেশের হচ্ছে, সারা পৃথিবীতে আজকে যেহেতু ইন্টারনেট গ্লোবাল ভিলেজ, এটা তো বাউন্ডারি নাই, সো এটাকে কন্ট্রোল করার জন্য যে গভর্নেন্সের কথা একদম মানে
বোঝাই যাচ্ছে আসলে এটা মার্কিন ইলেকশনের কথা বলছিলেন, সামনে তো আমাদেরও ইলেকশন আছে, সেটা নিয়ে একটু কথা বলি। জনাব আমিনুল হাকিম, আবারও আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এবং যে বিষয়টি আমরা আসলে কথা বলছিলাম, এর আগেও আপনি আমাদের সঙ্গে ছিলেন, যে রিউমারগুলো ছড়াচ্ছে, আমরা একটা আইডিয়া খুঁজছি যেটা দিয়ে কিছুটা হলেও অন্তত মানুষকে সাবধান করা যায় এবং গুজব থেকে বাঁচা যায়। আপনি জানেন যে একটা নির্বাচনের রোডম্যাপ খুব শীঘ্রই হয়তো আসবে এবং একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাব, কিন্তু নির্বাচনের সাথে সাথে পাল্লা দিয়ে যে গুজব ছড়াবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমাদের দিক থেকে আসলে করণীয়টা কি আগাম? আচ্ছা, প্রথমতই আমি বলি যে হচ্ছে আমাদের আসলে অ্যাওয়ারনেসের বিকল্প নেই কিংবা প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আপনি বিভিন্ন যে ধরনের ফেক নিউজগুলি হয়, আপনি দেখবেন যে সোর্স নিউজের যে সোর্সগুলি সব হচ্ছে নাম সর্বস্ব কোনো সাইট কিংবা নাম সর্বস্ব কোনো পত্রিকার মাধ্যমে এই নিউজগুলি রিউমারগুলি ছড়াচ্ছে। এবং নুরুল কবির ভাই যেটা বললেন কিংবা আপনি যেটা মেনশন করলেন যে মূলত এটা হচ্ছে যেহেতু ফেসবুক কিংবা ইউটিউবে আমরা এখন মনিটাইজেশন করতে পারছি, সবাই বিভিন্ন ধরনের চটকদার বিগ নিউজ করে একটা সোর্স অফ ইনকাম ওনারা এখান থেকে জেনারেট করতে চাচ্ছে। যে কোনো পাঠকের আসলে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যে এটার সোর্সটা কোথা থেকে এসেছে। পরবর্তীতে হচ্ছে বিভিন্ন স্পাম লিঙ্ক কিংবা বিভিন্ন ধরনের ম্যানিপুলেটেড লিঙ্ক ইউজ করা হয়। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে হয়তোবা ৭১ টিভি আপনি যেভাবে লিখছেন, ওখানে হয়তোবা ডবল টি এর জায়গায় একটা টি ইউজ করা হলো। মোস্টলি জনগণ কিন্তু মনে করবে যে এটা কোনো ভেরিফাইড ৭১ টিভির চ্যানেল থেকে এই নিউজটা হয়েছে। কোন রিডার কিংবা কোনো ভিউয়ার যদি খুব সূক্ষ্মভাবে খেয়াল করে, সেখানে সে দেখতে পাবে যে ৭১-এ ডবল টি না সিঙ্গেল টি ইউজ করা হয়েছে। তার মানে হচ্ছে কি আমাকে সোর্সটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে, সেটা কোনো নামি সাইট থেকে করা হয়েছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে কি আমরা সবসময় টাইটেল কিংবা শিরোনাম দেখেই সেটা শেয়ার করে দিচ্ছি কিংবা শিরোনামের উপর বেস করেই সেই নিউজটাকে আমাদের মন গড়া একটা বিস্তারিত নিউজ আমরা সাজিয়ে নিচ্ছি। টাইটেল কিংবা শিরোনামের ভিতরে যদি মূল সংবাদে প্রবেশ করা যায়, তখন দেখা যাচ্ছে যে মূল সংবাদ পড়লে 80% মানুষ কিংবা রিডার ওনারা অনুধাবন করতে পারবেন যে এই নিউজের সত্যতা কতটুকু, আসলে শিরোনামের সাথে বিস্তারিত নিউজের কোনো ধরনের লিঙ্ক আছে কিনা কিংবা কোনো ধরনের সামঞ্জস্য আছে কিনা। তখনই কিন্তু আসলে বোঝা যায় যে আসলে এটা কতটুকু ফেক নিউজ। তা আমি প্রথমতই মনে করি যে অ্যাওয়ারনেসের আসলে বিকল্প নেই এবং সরকারের পক্ষ থেকে এখন একটা মনিটরিং সেল খুবই জরুরি। এবং সরকারের পক্ষ থেকে ফেক নিউজ কিংবা স্ক্যামের যে নিউজগুলি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সরকারের ট্রাস্টেড কোনো সাইট থেকে একটা নিউজ পাবলিশ করা উচিত যে কোনটা ট্রাস্টেড এবং কোনটা আনট্রাস্টেড। একদম। আমি একটা বিষয় আপনাদের দুজনের কাছে জানতে চাইবো, শুরুতে আপনার কাছে জনাব আমিনুল হাকিম জানতে চাই, তারপরে আমি টিএম নুরুল কবিরের কাছে যাব। সেটি হচ্ছে নেগোসিয়েশনের জায়গা। মানে এখন তো আসলে টেক জায়ান্ট যেগুলো আমাদের সামনে আছে, গুগল, ফেসবুক এবং এই জাতীয় প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করার প্রয়োজনীয়তাটা কতটুকু দেখেন? আমাদের দেশে এদের কোনো অফিস নেই, কাজে সাথে সাথে আমরা হয়তো কোনো স্টেপ নিতে পারি না, কিন্তু যোগাযোগটা তো করতে পারি। সেটা আসলে কিভাবে করা যায়, কতটুকু বাড়ছে, আপনার অবজারভেশনটা কি জনাব আমিনুল হাকিম? আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে যেভাবে অপারেট হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের সোশ্যাল মিডিয়া যে সাইটগুলি আছে, মেটা কিংবা গুগল, ওনাদের সাথে আমাদের সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট সরকারের পক্ষ থেকে একটা মেনটেন করা হয় এবং সরকারের পক্ষ থেকে খুব দ্রুততার সহিতই কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করা হয়। বাট অতীব দুঃখের বিষয় যে মেটা কিংবা আমাদের গুগলের যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে, ওনাদের রেসপন্সটা খুব ডিলে। রেসপন্সটা যে অনউইলিংলি ডিলে করছে তাও কিন্তু না, কারণ সারা বিশ্ব থেকেই বিভিন্ন ধরনের কমপ্লেন, বিভিন্ন ধরনের রিকোয়েস্ট, বিভিন্ন ধরনের অভিযোগ ওনাদের প্রতিনিয়ত লট অফ কমপ্লেন ওনারা রিসিভ করছে। তা ওনারাও হয়তোবা সময়ের মতন করতে পারছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের সরকারকে এই ধরনের টেক জায়ান্ট যারা আছেন ওনাদেরকে অতি সত্বর যোগাযোগ করে আমাদেরকে বিভিন্নভাবে ফ্যাসিলিটি অনবোর্ড করতে হবে। ফ্যাসিলিটি অনবোর্ড করে ওনাদেরকে দেশে আমাদের স্বাগত জানাতে হবে। বিভিন্ন ডেটা সেন্টার হয়েছে, এই ডেটা সেন্টার গুলাতে ওনাদেরকে পপ করার জন্য অনুমতি প্রদান করতে হবে। ওনারা যে ধরনের সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে চায়, সরকারকে সেই ধরনের সুযোগ এনশিওর করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তখন জি, আমি এখান থেকে আবারও আলাপটা শুরু করব এবং একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে এসে জনাব নুরুল কবির আপনার কাছে একই বিষয়টা জানার চেষ্টা করব যে আমাদের নেগোসিয়েশনের জায়গাটা আসলে কেমন হওয়া উচিত। আপনারা আছেন দর্শক, টিএম নুরুল কবির আপনার কাছে একটু জানতে চাই সেই প্রশ্নটাই যেটা আমি একটু আগে করছিলাম। আমরা আসলে কতটুকু বোঝাতে পারছি ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষকে যে আসলে এই পোস্টগুলো আমাদের জন্য ক্ষতিকর এবং এটা আপনারা ডিলিট করেন?
আসলে আপনার প্রশ্নটাকে যদি আমি একটু ভাগ করি, একটা তো হচ্ছে সোশ্যাল মিডিয়া যারা চালাচ্ছে, মেটা অথবা গুগল বা অন্য প্ল্যাটফর্ম বলি, এরা গ্লোবালি তাদের প্ল্যাটফর্মকে ইউজ করার জন্য মানুষকে অবহিত করছে। তাদের একার পক্ষেও সম্ভব না, কারণ আপনি দেখেন, আমি রিসেন্টলি একটা স্টাডি করতে দেখলাম ইউরোপিয়ান ইউনিয়ন 2026-এ এই ধরনের এআই ধরনের টেকনোলজির রেগুলেশনের জায়গায় পৌঁছাতে পারবে ইউরোপিয়ান ইউনিয়ন। আপনি যদি আমেরিকা এবং ইউকের কথা চিন্তা করেন, তারাও কিন্তু এখন রেগুলেশনের দিকে যাচ্ছে। তো আমি যদি ইউরোপ, আমেরিকা অ্যান্ড ইউকের কথা এই অবস্থায় থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা চিন্তা করেন আমরা কতখানি রেগুলেশনের দিক থেকে পিছিয়ে আছি। তো যেটা হাকিম ভাই একটু আগে বললেন যে মেটা অথবা গুগল এদেরকে এমন একটা অবস্থানে নিয়ে আসতে হবে, অন্তত পুরোপুরি আমরা রেগুলেশন কন্ট্রোলের জায়গায় এআই না যেতে পারলেও এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে দিয়ে যে ফেক নিউজগুলো আসছে, তাদেরকে কিভাবে আমরা গভর্নেন্সের জায়গায় নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে এই গভর্নেন্সের মধ্যে বাংলাদেশের গভর্নেন্সকে তাকে মানতে হবে। যদি বাংলাদেশের কিছুটা হলো যেন আমরা সেটা বাধ্য করতে পারি। মানে একেবারে শেষের দিকে জনাব আমিনুল হাকিম, একটা পরামর্শ নিয়ে আমি আলাপটা শেষ করব, যেটা আমাদের ঠিক এই মুহূর্তে করণীয়। আচ্ছা, এই মুহূর্তে আসলে করণীয় হচ্ছে যে বড় বড় টেক জায়ান্ট যারা আছে ওনাদের সাথে আলোচনা করে আমাদের দেশে ওনাদের এসপপ কিংবা ডেটা সেন্টার স্থাপন করার সুযোগ সুবিধা করে দেওয়া। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ফেক নিউজ এটা থাকবেই, সোশ্যাল মিডিয়ার যে আমাদের বিড়ম্বনা সেটাও থাকবে। আলটিমেটলি ওনাদেরকে দেশে ইনভাইট করে নিয়ে এসে আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এছাড়া বিকল্প দীর্ঘমেয়াদী যদি আমরা পথ খুঁজি, ওনাদেরকে এখানে আহ্বান জানাতেই হবে যে দেশে এসপপ তৈরি করুন, আমাদের ডেটা সেন্টার তৈরি করুন। সেই ক্ষেত্রে ওনারা আমাদের অনেকটাই কন্ট্রোলে থাকবে বলে আশা করি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা দুজনের কাছে, এবং আমার কাছে সময়টা থাকলে আলাপটা অবশ্যই দীর্ঘ করতাম এবং আশা করি সামনে কোনো আয়োজনও আপনাদেরকে পাবো। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপারসন জনাব আমিনুল হাকিম এবং একই সঙ্গে ছিলেন টেলিকম খাত বিশ্লেষক জনাব TIM নুরুল কবির। এবং আমরা আসলে ফ্যাক্ট চেক নিয়ে কথা বলছিলাম এবং আপনারা আছেন এই ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়। এবং আপনারা যুক্ত হতে পারেন, যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন 71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন Facebook/fake news স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।